বেসামাল স্রোতকে এবার সামলানোর জন্য হিমশিম খেতে হলো সার্থককে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন রাইয়ের সুস্থতার কথা জানা মাত্রই নিজের শ্বশুরবাড়ি ছুটে আসে, ঠিক সেই মুহূর্তে স্রোত আসার পর থেকে মনমরা হয়ে যখন চোখের জল ফেলতে থাকে শুয়ে শুয়ে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবা বলতে থাকে যে মেয়েটা উপরে এসেছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু তার সত্ত্বেও কোনোর মধ্যেই আমার ওকে দেখে মোটেও মনে হলো না যে ও ঠিক আছে, গিয়ে একটু দেখতো। ঠিক সেই সময় সার্থক দৌড়ে যখন স্রোতকে অনবরত কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, এরকম করে চোখের জল ফেলছো কেন? বলো আজকে তো তোমার জন্য খুশির দিন, কারণ আমি তো শুনলাম যে তুমি নাকি রাই দিদি ভাইকে অবশেষে খুঁজে পেয়েছো, রাই দিদি ভাই খোঁজ পেয়েছো, তার সত্ত্বে এতটা মন মরা কেন বলো তো? ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার আজকে বারবার ঠাকুরের আশীর্বাদে আমার রাই দিদিভাই বেঁচে গিয়েছে, নয়তো বা রাই দিদিভাইকে এত কাছ থেকে পাওয়ার শর্তে আমি হয়তো বা হারিয়ে ফেলতাম। অল্পের জন্য রাই দিদিভাই রক্ষা পেয়েছে। আপনি জানেন রাই দিদিভাইয়ের পেছনে আজকে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে, আর খুব সম্ভবত আমার মনে হয় যে এর পেছনে নির্ঘাত নীলু দিদিভাইয়ের হাত আছে, কারণ মেজ দিদিভাই একমাত্র সেই মানুষ যে কিনা রাই দিদিভাইয়ের কোনো মতেই ভালোটা সহ্য করতে পারে না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে তাহলে এরকম করে তুমি ভেবে করে কার্য কেন বলো তো? তোমার রাই দিদিভাই তো এখন তাহলে সম্পূর্ণরূপে সুস্থ আছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে না স্যার, সম্পূর্ণরূপে সুস্থ থাকলেই বা কি, আমার রাই দিদিভাইয়েরও পেছন দিক থেকে অনেকটা পুড়ে গিয়েছে এবং রাই দিদিভাই যথেষ্ট পরিমাণে যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ঠাই সে হসপিটালে বসে আছে শুধুমাত্র ওই মেজ দিদিভাইয়ের জন্য, যে কিনা ওর বারবার করে সর্বনাশ করার চেষ্টা করে। সেটা দেখে আমার যথেষ্ট পরিমাণে বিরক্ত লাগছিল, বিধায় আমি বাড়ি চলে আসতে বাধ্য হয়েছি। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, তুমি এতটা কাছ থেকে রাই দিদিভাইয়ের মৃত্যু দেখেছো ঠিক আছে, কিন্তু তাই বলে এরকম করে চোখের জল ফেলে তার কোনো কিছু সমাধান হবে না, তাই না? তোমাকে নিজেকে একটু শক্ত রাখতে হবে। তুমি এরকম করে কান্নায় ভেঙে পড়লে কী করে বা চলবে বলো তো? ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে আজ যদি আমি সেখানে থাকতাম তখন আমি তোমাকে এটাই বলতাম যেটা কিনা আমি এখন তোমাকে বলছি। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আচ্ছা স্যার, সকলে মিলে এরকম কেন করে আমার সাথে বলুন তো? আমার কাছ থেকে সকলে এতটা দূরে কেন সরে যায় বলুন তো? রাই দিদিভাই আজকে আমাকে ভুল বুঝলো, যখন কিনা আমি রাই দিদিভাইয়ের কাছে নীলাঞ্জনা দিদিভাইয়ের বিষয়ে বলেছি, তখন রাই দিদিভাই আমার উপর অভিমান করে বসলো। ও কেন জানি না মনে করে যে আমি নীলাঞ্জনা দিদিভাইয়ের শত্রু, কিন্তু সেটা তো নয়, তাই না? আমি সবসময় চাই যে রাই দিদিভাইয়ের ভালো হোক, কিন্তু তাই বলে নীলাঞ্জনা দিদিভাই একের পর এক ক্ষতি করার চেষ্টা করবে রাই দিদিভাইয়ের, আর সেটা আমি মুখ বুঝে সহ্য করবো সেরকমটা তো হতে পারে না। ঠিক সেই সময় স্রোতকে সার্থক বলতে থাকে যে দেখো সকলে মিলে তোমার কাছ থেকে দূরত্ব বজায় রাখলে আমি কোনো মতে তোমার কাছ থেকে নিজের মুখ ফিরিয়ে নিব না, কারণ আমি খুব ভালো করেই জানি যে তোমাকে এই সিচুয়েশনে সামলানোর মতন যদি কেউ থেকে থাকে সেটা একমাত্র আমি। শোনো স্রোত, আমি তোমাকে একটা কথা বলছি, রাই দিদিভাই এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আর যাই হোক না কেন একমাত্র রাই দিদিভাই ছাড়া কেউ বুঝতে পারবে না। তাই এই সিচুয়েশনে রাই দিদিভাইকে একটু তোমাকে সময় দিতে হবে। রাই দিদিভাইয়ের উপরে শুধু শুধু যদি অভিমান করে তুমি বসো, তাহলে তুমি নিজেকে আরও বেশি কষ্ট দিবে, কারণ রাই দিদিভাই তোমাকে যতই কষ্ট দিক না কেন আলটিমেটলি রাই দিদিভাই কিন্তু তোমাকে দিনের শেষে খুব ভালোবাসে, এবং রাই দিদিভাই সেই জিনিসটা নিজেও খুব ভালো করে জানে। যেই কিনা রাই দিদিভাই বুঝতে পারবে যে না তুমি কষ্ট পেয়েছো, দেখবে অমনি তোমার কাছে রাই দিদিভাই ছুটে এসে ক্ষমা চাইবে তার ব্যবহারের জন্য। তুমি ওসব নিয়ে একদম ভেবো না, কিন্তু এই মুহূর্তে তোমার চোখের জল দেখে আমাদের গোটা বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে, তুমি সেটা বুঝতে পারছো না? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।